হচ্ছে এরকম একটা টপিক হচ্ছে সফটওয়্যার টেস্টিং। এটা অবভিয়াসলি একটা খুবই প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট সফটওয়্যার ডেভেলপমেন্টের, যেটার প্র্যাকটিক্যাল ইউজটাই বেশি, থিওরিটিক্যাল নলেজটা হচ্ছে আমাদের জানার প্রয়োজনে লাগবে। বাট অ্যাকচুয়ালি এটার এখন অনেক টুলস আছে, কয়েকটার নাম আমরা পড়ার সময় দেখব। এগুলোর প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টটাই আমাদের জানাটা বেশি প্রয়োজন হবে যখন আমরা হ্যান্ডস অন কোনো কাজ করতে যাব, যেটাই থিওরি কোর্সে আমাদের দরকার হবে না বা করার স্কোপ হবে না। বাট এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টাস্ক, সফটওয়্যার ডেভেলপমেন্ট। স্যার, সো মিডের যেই পোর্টালটা ওটা কি আপনি হাইড করে রাখছেন? মিডের পোর্টাল বলতে যেখানে মানে, তোমরা সাবমিট করেছিলা? জি, যেখানে সাবমিট করছি কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, হাইড করে রেখেছি। আচ্ছা আচ্ছা। সো সফটওয়্যার টেস্টিং কেন আমাদের করতে হবে বা এটার উপর স্টাডি কেন করতে হবে? বিকজ যদি খুব সিম্পলি চিন্তা করি, কোনো কাস্টমারই লাইক করবে না কোনো একটা ফল্টি প্রোডাক্ট কিনতে। তার আহ, কি দিয়ে একটা অ্যামাউন্টের মানি দিয়ে বা ক্যাশ দিয়ে যদি একটা প্রোডাক্ট সে কিনতে চায়, অবভিয়াসলি সে চাবে যতটা পারা যায় একটা ফ্ললেস প্রোডাক্ট পেতে। সেম কথা সফটওয়্যার ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। when a customer or client order or request a product or software application from us, আমরা ট্রাই করি যতটা পারা যায় তার এক্সপেকটেশন অনুযায়ী সফটওয়্যারটা ডেভেলপ করে বা বাগ ফ্রি, যতটুকু পারা যায় আর কি, একেবারে 100% তো পসিবল না, যতটুকু পারা যায় বাগ ফ্রি করে তারপরে প্রোডাক্টটা হ্যান্ড ওভার করতে, এটা আমাদের গোল থাকে। সো এই জন্যই আমাদের ইমপ্রেশনটা বেস্ট করার জন্য এবং সত্যি কথা বলতে সফটওয়্যার ডেভেলপমেন্টটাকে ফ্ললেস করার জন্য টেস্টিং এর কোনো অল্টারনেটিভ নেই। এই জন্যই আমাদের টেস্টিং সম্পর্কে আসলে জানতে হবে এবং এটা উপরে একটা মোটামুটি ভালো প্রফিসিয়েন্সি থাকতে হবে আমাদের। সো যদি ফর্মালি বলি, সফটওয়্যার টেস্টিং ইজ আ প্রসেস অফ অ্যানালাইজিং আ সফটওয়্যার আইটেম টু ডিটেক্ট দ্য ডিফারেন্স বিটুইন এক্সিস্টিং অ্যান্ড এক্সপেক্টেড কন্ডিশন। খুব ইজি কথা, মানে আমরা যে রেজাল্ট বা বিহেভিয়ারটা এক্সপেক্ট করছি আর কারেন্টলি আমাদের ইমপ্লিমেন্টেশন যে বিহেভিয়ার দিচ্ছে, এই দুটার যে ডিফারেন্স, এটাই আমরা হচ্ছে কি টেস্টিং এর মাধ্যমে আইডেন্টিফাই আইডেন্টিফাই করার ট্রাই করি। সিম্পলি আমরা কি চাচ্ছি এবং আমরা এখন কি দিচ্ছি, এই দুটার ডিফারেন্স, এটাকেই আসলে বাগ বলি আমরা। বাগ মানেই হচ্ছে এক্সপেক্টেড বিহেভিয়ারের থেকে আমরা যখন ডেভিয়েট করি বা ওখান থেকে সরে আসি, আমাদের কিছু ভুল তৈরি হয়, ওইটাই আসলে বাগ। সো টেস্টিং এর আরেকটা নাম হচ্ছে ডিবাগিং, বা বাগ খুঁজে বের করে সেটাকে তাড়ানো। সো এই টেস্টিংটা আসলে কখন করা উচিত? টেস্টিংটা, এটা একটা ভ্যালিড কোশ্চেন। আমাদের যে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল ছিল, ওখানে টেস্টিং এর আলাদা একটা ফেজ ছিল। প্ল্যানিং এর পরে ডিজাইন, দেন ডেভেলপমেন্ট, দেন টেস্টিং, এরকম একটা ফেজ ছিল। বাট অ্যাকচুয়ালি যেটা গুড প্র্যাকটিস এবং বেস্ট প্র্যাকটিস, সেটা হচ্ছে টেস্টিংটা আসলে হোল সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলেই যখন স্কোপ পাওয়া যায় তখনই করা উচিত। এমন না ওটার জন্য আলাদা একটা টাইম রাখতে হবে তখনই করব, যে ডিজাইন ডেভেলপমেন্ট শেষ দেন আমি টেস্টিং করা শুরু করলাম। এটা করলে ঝামেলা যেটা হবে, এটাই স্ট্যাটিস্টিক্স থেকে আমরা বুঝতে পারি। সেটা হচ্ছে কোনো একটা বাগ বা মিস্টেক, যেটাই বলো না কেন, বা ইরর, সেটা যদি কনসেপশন ফেজে, কনসেপশন ফেজ বলতে প্ল্যানিং প্লটিং ওটা বোঝাচ্ছে, সেই প্ল্যানিং ফেজে বা কনসেপশন ফেজে যদি ধরা পড়ে, ওইটার যে সাইজ থাকে বা ওইটাকে হ্যান্ডেল করতে যেই আমাদের লেবার টাইম, যে কস্টটা দিতে হয়, সেটা সময়ের সাথে সাথে এনলার্জড হতে থাকে, বাড়তে থাকে। ডিজাইন ফেজে যে ওইটার কারণে হয়তো আরো কিছু বাগ তৈরি হবে, ওইটাকে ইগনোর করার কারণে সেটা ডেভেলপমেন্ট ফেজে হয়তো আরো কিছু বাগ তৈরি করতে পারে। কারণ একটা বাগ আসলে রিলেটেড কয়েকটা মডিউলে থাকতে পারে, বা একটা সিঙ্গেল মডিউলে ওই বাগ থেকে, যেহেতু একটা ভুল, ওইটার উপর বেস করে কোড করতে গেলে হতেই পারে যে আরো অনেকগুলা বাগ চলে আসছে সাবসিকুয়েন্টলি। সো এই জন্যই বলা হয় বাগটাকে যখনই খুঁজে পাওয়া হচ্ছে বা চোখে পড়ছে তখনই ফিক্স করে ফেলা, এটা সব থেকে বেস্ট প্র্যাকটিস। না হলে ওটাকে যদি আমরা ইগনোর করতে করতে যাই, আমাদের হিউম্যান বিং এর নেচার যেটা, আমরা চাই হচ্ছে একটা নেক্সট বা লেটার টাইমে কোনো একটা কাজ করতে রেদার দেন টুডে। ওই প্র্যাকটিসটা যদি আমরা করি, বাগ সলভিং এর কস্টটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। স্ট্যাটিস্টিক্সটা আসলে তাই বলে। সো হোয়েন শুড উই টেস্ট সফটওয়্যার, এটার বেস্ট অ্যান্সার হচ্ছে থ্রু আউট দ্য হোল ডেভেলপমেন্ট প্রসেস। যখনই স্কোপ থাকবে, বাগটা
চোখে পড়বে আমাদের বা বের করে ফেলতে পারবো তখনই করে ফেলা উচিত, সলভ করে ফেলা উচিত। আচ্ছা, সো এখন আমরা কিছু টেস্টিং মডেল দেখবো। মডেল বলতে আমি বোঝাচ্ছি, আহ, চিন্তা করতে পারো এরকম, আমরা হিউম্যান বিং কে এট ফার্স্ট যদি খুব ব্রডার সেন্সে ডিভাইড করতে চাই, জেন্ডারের বেসিসে ডিভাইড করতে পারি, মেল ফিমেল থার্ড জেন্ডার এরকম কিসে ডিভাইড করতে পারি খুব ব্রডার সেন্স। দেন হচ্ছে কি আমরা বিভিন্ন টাইপে ভাগ করতে পারি, বাই প্রফেশন, দেন বাই রিলিজিয়ন, এরকম বিভিন্ন টাইপে ভাগ করতে পারি। বাট একেবারে ব্রডার সেন্সে কিছু মডেল থাকে, একেবারে জেনারেল কিছু ক্লাসিফিকেশন। তো টেস্টিং কেও বা টেস্টিং অ্যাপ্রোচ গুলোকে এরকম কিছু একেবারে জেনারেল কিছু ক্লাসে বা মডেলে ভাগ করা যায়, সেগুলো আমরা একটু দেখি। দেন আমরা নেম ওয়াইজ কিছু টেস্টিং অ্যাপ্রোচ দেখবো, যেগুলোর অনেকগুলো নাম আমরা হয়তো শুনেছিও। তো ফার্স্ট মডেলটা হচ্ছে কি, ব্ল্যাক বক্স টেস্টিং। সব থেকে ইজিয়ার একটা টেস্টিং মডেল, ইজিয়ার ওই রেসপেক্টে যে এটা হার্ডওয়ার্ক বা নলেজ গেইনটা একটু কম প্রয়োজন হয়। সো ব্ল্যাক বক্স, যে কোনো ধরনের ব্ল্যাক বক্স অ্যাপ্রোচ মানে হচ্ছে গিয়ে ফুল সিস্টেমটাকে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট মেশিন হিসাবে চিন্তা করব। এর ভিতরে কত ধরনের কমপ্লেক্স ফাংশনালিটি চলছে এটা আমাদের কনসার্ন না। যেহেতু এটা একটা সিস্টেম, এটার একটা ইনপুট সাইড থাকবে, এটা হচ্ছে সেই প্রসেসিং সাইডটা, এবং অবভিয়াসলি এর একটা আউটপুট সাইড থাকবে। ওকে, সো আমাদের ব্ল্যাক বক্স টেস্টিং এর মেইন গোল হচ্ছে আমাদেরকে কিছু স্পেসিফিকেশন দিয়ে দিবে। কিসের স্পেসিফিকেশন? যে এই টাইপের ইনপুট দিলে এক্সপেক্টেড আউটপুট কেমন হওয়া উচিত। এটা তোমার প্রোডাক্ট টিম দিতে পারে, ক্লায়েন্ট হিমসেলফ দিতে পারে, বাট যেই দিক না কেন একটা প্রোডাক্টের কিছু বেসিক স্পেসিফিকেশন অবভিয়াসলি থাকেই। ঠিক আছে, এটা তোমরা নিজেরাই এক্সাম্পল তৈরি করে বুঝতে পারো। যে কোনো অ্যাপের ক্ষেত্রে যদি সেটা হয় হচ্ছে ইউজার ইন্টারেক্টিভ অ্যাপ, যেখানে অনেক ফর্ম আছে, সেখানে আমরা দেখি যে ইউজার এই ইনপুটটা দিলে, এই টেক্সট ইনপুটটা দিলে সেই ক্ষেত্রে এটার উপর চেকিংটা কেমন হয়, দেন এইটার রেসপন্সটা কেমন আসে, সাবমিশনের পরে ইউজারকে কি রেসপন্স দেখানো হয়, রং এন্ট্রির ক্ষেত্রে কি ধরনের রেসপন্স আসে। So এই টাইপের যেই সুপারফিশিয়াল টেস্ট গুলা, যেটার জন্য আমাদের কোড লেভেলের কোনো নলেজ দরকার নেই, সেগুলোই হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং। তো এটাই বলা হচ্ছে ইগনোরস দ্য ইন্টারনাল মেকানিজম অফ এ সিস্টেম or component and focuses solely on the outputs generated in response to selected inputs। ঠিক আছে, সো আমাদের হাতে একটা স্পেসিফিকেশন থাকবে, ওই স্পেসিফিকেশনের রেসপেক্টে আমরা একটা চেক লিস্ট টাইপের তৈরি করব। হ্যাঁ, এই ইনপুটের রেসপেক্টে ঠিক আউটপুট এসছে, পরের ইনপুটের রেসপেক্টেও ঠিক আউটপুট এসছে, তারপরেরটাই ঠিক আসেনি, এভাবে ইয়েস নো টাইপের একটা চেক লিস্ট তৈরি করবো, দ্যাটস ইট। এখানে এটাই বলা হচ্ছে ইন্টারফেস ভিজিবল, ইন্টারনালস আননোন। ইন্টারফেস বলতে বোঝায় এটা জাভার ইন্টারফেস না, ইন্টারফেস বলতে বোঝায় যে অংশের সাথে বা সিস্টেমের যেই পার্টের সাথে ইউজাররা ইন্টারাক্ট করে, বাইরের সাইডটা। সো এই ব্ল্যাক বক্সের বাইরের সাইড দুইটা, ইনপুট আর আউটপুট। তো ইন্টারফেসটা ব্ল্যাক বক্স টেস্টারদের জন্য ভিজিবল, বাট ইন্টারনালি যে ফাংশনালিটি চলছে ওগুলো আননোন থাকে। তো এই ব্ল্যাক বক্স সফটওয়্যার টেস্টিং এ খুব ব্রডার সেন্সে তিনটা কোয়েশ্চেন্সই করা হয়। যে ইনপুট কি হতে পারে এই সিস্টেমের, এই ইনপুট গুলা সিস্টেমে কি ধরনের চেঞ্জ আনতে পারে, এন্ড ফাইনালি এটা রেসপেক্ট আউটপুট কি আসতে পারে, দ্যাটস ইট। এর বেশি কিছু আসলে এখান থেকে এক্সপেক্ট করা উচিত না ব্ল্যাক বক্স টেস্টিং এ। স্যার বলো। স্যার এটা কি তাহলে টেস্টারদের কাজ, যারা মানে টেস্ট করে? যে কোনো টেস্টিং এ টেস্টারদের কাজ, মানে আমরা ডেভেলপারও এক টাইপের টেস্টার। যদি চিন্তা করো সামনে আমরা হোয়াইট বক্স টেস্টিং বা টেকনিক্যাল টেস্টিং ও পড়বো, সো আমরা সবাই আসলে টেস্টার। যেই ডিবাগ করুক সেই টেস্টার, বাট আমি যেটা আহ, জানি যেটা তুমি মিন করছো সেটা হচ্ছে কিউএ টিম যারা থাকে, আলাদা টেস্টিং টিম থাকে, তারা যদি জি। কোনো কোডিং নলেজ না রাখে তারাই হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টার। হ্যাঁ, যদি তাদের কোনো কোডিং নলেজ না থাকে, সো তাদের তো আমি ইন্টারনাল টেস্টিং করতেও দিব না, যেটা সামনে পড়বো আমরা। সো তাদের কথা যদি মিন করো, তারা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টার অ্যাকচুয়ালি। জি। সো অ্যাডভান্টেজ কি হতে পারে? অ্যাডভান্টেজ হচ্ছে খুব রোবাস্ট এই টেস্টটা, এই রেসপেক্টে যে আমরা যদি সিস্টেমের ভিতরে কোনো চেঞ্জ করি,
সেটা আসলে আমাদের ব্ল্যাক বক্স টেস্টারদের কোনো ধরনের টেস্টিং এ এফেক্ট ফেলে না। তো যেহেতু তাদের কনসার্ন নাই ভিতরের ইমপ্লিমেন্টেশন নিয়ে, সো ওখানে কোনো চেঞ্জ করেছি কি করি না এটার উপর বেস করে তাদের টেস্টিংটা বেসিক্যালি চেঞ্জ হয় না। তাদের কাছে একটা স্পেসিফিকেশন থাকে, ফাংশনালিটির স্পেসিফিকেশন, ওইটার রেসপেক্টে সে রিপিটেডলি টেস্ট করতে পারে। তো সিস্টেমের ভিতরে কি চেঞ্জ হইলো না হইলো এটার উপরে, এটা কাপলড না, সো এই জন্যই বলা হচ্ছে রোবাস্ট উইথ রেসপেক্ট টু চেঞ্জেস। আচ্ছা, অ্যালাউস ফর ইন্ডিপেন্ডেন্ট টেস্টার, যেটা একটু আগে বললাম যে টেস্টার্সদের দরকার পড়ে না কোডের নলেজ রাখার, দে নিড নট বি ফ্যামিলিয়ার উইথ দ্য কোড। তাদের ওই সিস্টেমটা সম্পর্কে একটা ভালো নলেজ থাকলেই চলছে বাইরের আহ, থেকে, ইউজার পার্সপেক্টিভ থেকে, বাট কোডের সাথে ফ্যামিলিয়ার হওয়ার দরকার নেই। এই রেসপেক্টে তারা ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারে। আর যেহেতু কাজ কম, বুঝতেই পারছো, ইন্টারনাল টেস্টিংটা হচ্ছে না, সো লেস টাইম কনজিউমিং বলাই যায়। ডিসঅ্যাডভান্টেজ বেসিক্যালি হচ্ছে যে কিছু বাগ তো অবভিয়াসলি ইন্টারনালি থাকতেই পারে, যেগুলো তোমার এই স্পেসিফিকেশনে মিস করে গেছে, হইতেই পারে, কারণ স্পেসিফিকেশন গুলাও তো মানুষই বানায়, তাই না? এগুলো তো আর কোনো অ্যাবসোলুট ক্রিয়েচার বা অ্যাবসোলুট কোনো সিস্টেম থেকে আসে না যে 100% কেস কভার করবে, তা তো না। ইন্টারনাল কিছু হিডেন বাগ যেগুলোকে আমরা বলি থেকে যেতেই পারে, খুবই স্বাভাবিক ব্ল্যাক বক্স টেস্টিং এ। সেগুলো আসলে মিস হয়ে যায় বা ইগনোরড হয়ে যায় ব্ল্যাক বক্স টেস্টিং এ, এবং এটা পরবর্তীতে সিভিয়ার হইলেও হইতে পারে যদি শুধুমাত্র ব্ল্যাক বক্স টেস্টিং এর উপর আমরা ডিপেন্ড করি। আর একটা খুব বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তোমরা তো মানে যারা ব্ল্যাক বক্স টেস্টার তারা তো ওই স্পেসিফিকেশনের রেসপেক্টে বা এগেনস্টে চেক গুলো করছে যে এইটার ইনপুটে এই আউটপুটটা কারেক্ট কিনা, এই ফাংশনালিটি তে মানে এই ফাংশনে ইনপুটটা এই এরকম দিলে আউটপুটটা ঠিকঠাক আসছে কিনা। মানে সোজা কথায় ফাংশনাল টেস্টিংটা এখানে করা হচ্ছে। বাট একটা সিস্টেম ঠিক হওয়াটাই তো শেষ কথা না, ইমপ্রুভমেন্টের একটা স্কোপ তো থাকে, তাই না? ধরো তোমার সিস্টেমটা ঠিকঠাক মতো ইনপুটের রেসপেক্ট আউটপুট দিচ্ছে ইন অল কেস, বাট খুব স্লো আউটপুট দিচ্ছে, এটা হতেই পারে। তোমার সিস্টেমের এমন অ্যালগোরিদম ইউজ করেছো ইমপ্লিমেন্টেশনে যেটা অনেক স্লো প্রসেস করে, এটা অস্বাভাবিক কিছু না। সো এইটা তুমি কিভাবে ব্ল্যাক বক্স টেস্টিং দিয়ে সলভ করতে পারবে? এটা পসিবল না, কারণ এটা তো ইমপ্লিমেন্টেশন লেভেলের ব্যাপার, তাই না? সো ওই ক্ষেত্রে এইসব অপটিমাইজেশন, পারফরমেন্স অপটিমাইজেশন যদি ক্লিয়ারলি বলতে চাই, বা অল্টারনেট কি কি অ্যালগোরিদম এখানে ইউজ করা যায়, এই টাইপের থট প্রসেস আসলে ব্ল্যাক বক্স টেস্টিং আমাদেরকে সাপোর্ট করে না বা ফ্যাসিলিটেট করে না। এটা ছিল আমাদের ব্ল্যাক বক্স টেস্টিং, ঠিক আছে? নেগেটিভলি চিন্তা করার কিছু নেই, এটা খুবই পপুলার একটা টেস্টিং অ্যাপ্রোচ। অনলি ব্ল্যাক বক্স টেস্টিংটা শ্যালো হয়ে যায় সেটা বলছি, বাট এটা খারাপ কিছু না, এটাও বেশ মানে হ্যান্ডি একটা টেস্টিং অ্যাপ্রোচ আমি বলবো। আর আমাদের ঠিক অপোজিট যে টেস্টিং মডেলটা আছে সেটা হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং। তো ছবি দেখে কিছুটা বুঝতে পারার কথা, এখানে যে একটা ফ্লো চার্টের মতো দেখা যাচ্ছে, দ্যাট মিনস এইটা আমাদের কাছে ট্রান্সপারেন্ট থাকবে। আমরা এই যে ব্রাঞ্চিং, কন্ডিশনিং, ওয়ার্ক কন্ট্রোল ফ্লো কোডের এই জিনিসগুলোকে কনসিডারেশনে নিয়ে প্রত্যেকটা ফাংশনালিটি ইন্টারনালি টেস্ট করতে পারবো। যদি এরকম অপশন বা অপরচুনিটি আমাদের কাছে থাকে, ওই টেস্টিংটাকে পার্টিকুলারলি, ওই টেস্টিং মডেলটাকে পার্টিকুলারলি হোয়াইট বক্স টেস্টিং বলা হয়, ঠিক আছে? সো এটাই বলা হচ্ছে টেকস ইনটু অ্যাকাউন্ট দ্য ইন্টারনাল মেকানিজম অফ এ সিস্টেম অর কম্পোনেন্ট। তো এই ক্ষেত্রে আমাদের ইন্টারনাল সিস্টেমের নলেজটা অবভিয়াসলি লাগবে, প্রিয়ার নলেজ থাকতে হবে। বিকজ আমরা যে জিনিসগুলা বেসিক্যালি এখানে টেস্ট করব একটা কোডের রেসপেক্টে যদি চিন্তা করি, তার ডিফারেন্ট কন্ডিশনস গুলো, লুপ থাকতে পারে, লুপের কিগুলো ওয়ার্ক ফ্লো গুলো, যে আমরা লুপে তো একই কাজ বারবার হয়, বাট যখন ইটারেশন গুলো চলে অবভিয়াসলি কিছু চেঞ্জেস হয় কাজের মধ্যে, একই টাইপের কাজ বাট কাজের মধ্যে কিছু চেঞ্জ থাকে। তো ওই প্রত্যেকটা ইটারেশনে আমরা যে এক্সপেক্টেড অ্যাকশন চাচ্ছি সেটা হচ্ছে কিনা, দেন ডিফারেন্ট টাইপ অফ ব্রাঞ্চ তৈরি হয় একটা কোডের কথা যদি চিন্তা করো,
যে একটা ইফ এর কন্ডিশনের উপর বেস করে তুমি একটা ফুল ডিফারেন্ট ব্রাঞ্চ অফ কোড এক্সিকিউট করতে পারো, আরেকটা এলস এর উপর ঢুকে গেলে সে আরেক টাইপের কোড সিকোয়েন্স এক্সিকিউট করতে পারে। সো এগুলোকে ব্রাঞ্চ বলে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে কি টেস্ট করা হয় হোয়াইট বক্স টেস্টিং এ। অর্পিতা সাহা কি কিছু বলতে চাচ্ছ? ও স্যার সরি টাচ লেগে হয়ে গেছে। ওকে, স্যার এই মানে টুলগুলোকে এক একটা মানে এই যে টেস্টার গুলা এগুলোকে এক একটা টুলস হিসেবে ব্যবহার করা হয়? না না না, হোয়াইট বক্স টেস্টিং নামে আসলে কোনো পার্টিকুলার টেস্টিং নাই, এটা হচ্ছে একটা জেনারেল মডেল টেস্টিং এর। যেমন আমি যেটা বললাম, হিউম্যান বিং এর মধ্যে যদি আমি বলি মেল বা ফিমেল, তুমি তো একটা পুরো কমিউনিটিকে বুঝো, মেল কমিউনিটি। সো হোয়াইট বক্স টেস্টিং এর মধ্যে আসলে অনেক টাইপের টেস্টিং করে, এটা ওয়ান টাইপ অফ মডেল বলতে পারো। আমরা একটু পরে কিছু পার্টিকুলার টেস্ট দেখবো, ওইখান থেকে তুমি কি করতে পারবা, ক্লাসিফাই করতে পারবা যে এটা ব্ল্যাক বক্স কিনা, এটা হোয়াইট বক্স কিনা, এরকম কি করা যাবে, আলাদা করা যাবে। বাট এগুলো আসলে কোনো পার্টিকুলার টেস্টিং না। হোয়াইট বক্স টেস্টিং তোমাকে যদি কেউ বলে যে করতে, দেন এটা একটা খুবই আনক্লিয়ার স্টেটমেন্ট হবে। সেখানে কোশ্চেন আসবে আমি কোন হোয়াইট বক্স টেস্টিং করব, ওইটার অ্যান্সারই আমরা সামনের স্লাইডে দেখবো। হোয়াইট বক্স টেস্টিং বেসিক্যালি একটা গ্রুপ অফ টেস্টিং, বা ব্ল্যাক বক্স টেস্টিংও তাই, একটা জেনারেল মডেল অ্যাকচুয়ালি। সো হোয়াইট বক্স টেস্টিং এ যেটা বলছে, আমাদের কোড লেভেলে একটা ক্লোজ এক্সামিনেশন প্রয়োজন। ঠিক আছে, আর এই তিনটা জিনিস বেসিক্যালি কোড লেভেলে চেক করা হয়। তো এটার অ্যাডভান্টেজ কি হতে পারে? অবভিয়াসলি যেহেতু ইন্টারনাল ইমপ্লিমেন্টেশন বা কমপ্লেক্সিটিকে আমরা কনসার্নে নিচ্ছি, সো এটা থরো টেস্টিং অ্যালাউ করে আমাদের। ঠিক আছে, ব্ল্যাক বক্স টেস্টিং এর মতো শ্যালো না, এটা খুব থরো একটা টেস্টিং আমাদেরকে অ্যালাউ করে। হিডেন যে বাগস গুলো ব্ল্যাক বক্স টেস্টিং এ বাদ পড়ে যায় বা আমাদের আইসাইটের বাইরে চলে যায়, সেগুলা কিন্তু ইন্টারনাল টেস্টিং বা হোয়াইট বক্স টেস্টিং এ চলে আসার একটা ভালো পসিবিলিটি আছে আইডেন্টিফাইড হওয়ার। দেন এই হোয়াইট বক্স টেস্টিং আসলে বেশ ইউজফুল বা এলিগেন্ট কিছু টেস্ট কেসেস তৈরি হয়। ব্ল্যাক বক্স টেস্টে তো সেরকম সুযোগ নাই, ওখানে স্পেসিফিকেশন ধরে ধরে টেস্ট করতে হয়। বাট এখানে ক্রিয়েটিভিটির যথেষ্ট সুযোগ আছে হোয়াইট বক্স টেস্টিং এ, সো এই জন্য বলা হচ্ছে ইউজফুল অনেক টেস্ট কেসেস তৈরি হয়। আর ফাইনালি হচ্ছে এখানে অনেক একটা বড় সুবিধা হচ্ছে কোড অপটিমাইজেশন বা পারফরমেন্স অপটিমাইজেশন, যেটা বলেছি ওইটা নিয়ে এক্সপেরিমেন্ট করা যায়, আরো ইমপ্রুভ করা পসিবল কিনা, অল্টারনেট কোন অ্যালগোরিদম আছে কিনা, এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করার একটা ডোর ওপেন থাকে। আচ্ছা, কিছু ইনটুইটিভ ডিসঅ্যাডভান্টেজ আছে হোয়াইট বক্স টেস্টিং এর। সেটা হচ্ছে এই যে আমি বললাম কোড লেভেলে যত ধরনের ব্রাঞ্চ, কন্ডিশন, লুপ পসিবল সবগুলো, মানে পসিবল ব্রাঞ্চ গুলা বা পাথ গুলো টেস্ট করা, কোনটার রেসপেক্টে কি ইনপুট কি আউটপুট হতে পারে। তো যদি খুব মিড টু লার্জ স্কেল প্রজেক্ট হয়, সেক্ষেত্রে এটা এতটা ইজি না, আই উইল সে কোয়াইট ডিফিকাল্ট। প্রত্যেকটা ব্রাঞ্চ মানে একেবারে সবগুলো ব্রাঞ্চ এবং পসিবল টেস্ট কেসেস খুঁজে বের করা, এটা খুবই এক্সহস্টিভ একটা কাজ হবে, যেটা আসলে পসিবলও না। ঠিক আছে, তো যতটুকু পারা যায়, মানে হিউম্যান অ্যাপ্রোচ যদি আমরা ফলো করি, কিছু অটোমেটেড অ্যাপ্রোচও আছে, অটোমেটেড টুল আছে, তো এই সব ইউজ করে যতটুকু সম্ভব আমরা টেস্ট কেস কভার করার ট্রাই করি। এন্ড হ্যাঁ, এটাই বেসিক্যালি বলা হচ্ছে এখানে। আর কোডের এক্সেস অবভিয়াসলি প্রয়োজন হয়, যদি না দেওয়ার স্কোপ থাকে সেই ক্ষেত্রে হোয়াইট বক্স টেস্টিংটা পসিবল না, যদি ইন্টারনাল অ্যাক্সেসটা টেস্টারদের না দেওয়া হয়। দেন হচ্ছে স্কিলড টেস্টার রিকোয়ার্ড। এই স্কিল বলতে আমি বেসিক্যালি বোঝাচ্ছি যে কোডটা নিয়ে তার কাজ করতে হবে, ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটা ধারণা তার অবশ্যই থাকতে হবে। দেন অবভিয়াসলি ওই কোডটা নিয়েও একটা প্রায়র নলেজ থাকতে হবে। দিস ইজ হোয়াট আই এম কলিং স্কিল। সো এই টেস্টারদের এই লেভেলের স্কিলটা কিন্তু প্রয়োজন যদি হোয়াইট বক্স টেস্টিং করতে চাই। এন্ড আমাদের দেশে ইন মোস্ট কেসেসে হয়তো টেস্টারদের, যারা অ্যাকচুয়ালি আমরা টেস্টার বলতে যা বুঝি আমাদের দেশে, তাদের হয়তো এই স্কিলটা বেশিরভাগ সময় থাকে না, এই জন্য তারা ব্ল্যাক বক্স টেস্টারই হয় কিউএ টিমে। আর হোয়াইট বক্স টেস্টিংটা বেসিক্যালি এই জন্য ডেভেলপাররাই করে থাকে।
আর যেহেতু অনেকগুলো টেস্ট কেস এখানে হ্যান্ডেল করতে হয়, কভার করতে হয়, অবভিয়াসলি এটা মোর টাইম কনজিউমিং, এটা বলার অপেক্ষা রাখে না। স্যার স্কিল টেস্টারের যে স্কিলটা মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বোঝার যে স্কিলটা ওটা কি টেস্টারের থাকবে, মানে হ্যাঁ, টেস্টারের টেস্টার, রিকোয়ারমেন্ট এটা? মানে যে হোয়াইট বক্স টেস্টিং করবে, মানে এখন সে যেই হোক। আচ্ছা স্যার এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করতে যাই তাহলে কি হোয়াইট বক্স টেস্টিংটা বেশি ভালো? ভালো খারাপের কথা আসলে রিলেটিভ। মানে তুমি যদি চাও তোমার কোডের একেবারে রুট লেভেলের বাগগুলা ফিক্স করতেই হবে, তোমার করতেই হবে, কারণ এখানে কিছু ট্রেড অফ আছে, এটা কিন্তু টাইম নিবে, বুঝতেই পারছো। যে কোনো কাজ ভালো মতো করতে গেলে সেটার পিছনে একটা টাইম বা রিসোর্স এনগেজ করতে হয়। তো তোমার যদি একান্তই প্রয়োজন হয় একেবারে রুট লেভেলের বাগগুলা খুঁজে বের করবা, পারফরমেন্স অপটিমাইজ করতে হবে, এরকম রিকোয়ারমেন্ট আছে ক্লায়েন্টদের কাছ থেকে, সেই ক্ষেত্রে অবভিয়াসলি হোয়াইট বক্স টেস্টিংই করতে হবে। সেই ক্ষেত্রে আর ভালো খারাপের কোয়েশ্চেন আসে না। কারণ তুমি যদি শুধু ব্ল্যাক বক্স টেস্টিং করে ছেড়ে দাও, সেই ক্ষেত্রে ইমপ্রেশনটা বাজে আসবে তোমার, সোজা কথা ক্লায়েন্ট ডিসস্যাটিসফাইড হবে, এবং এটাই লাস্ট কথা। আর যদি এরকম হয় যেমন আমাদের বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্টে যে সফটওয়্যার গুলা ইউজ করা হয়, তোমরা অনেক সময় ইউজ করেছো, অনেক ক্ষেত্রে করো, যেগুলো আসলে কাজটা শেষ করাটাই বড় কথা। একটা টেস্টিং করতে হয়, ওই টেস্টিংটা হয় এরকম যে ইউজার ইউজ করতে পারছে কিনা, কতটা ভালোভাবে ইউজ করতে পারছে এটা তাদের লেস কনসার্নে থাকে, ইউজ করতে পারছে কিনা এটা হচ্ছে মেইন। কারণ তারা ইউজারের উপর অতটা রেসপন্সিবল না যতটা একটা প্রাইভেট সেক্টর ডেভেলপার রেসপন্সিবল। তাদের জবাবদিহিতা করতে হয় বেসিক্যালি তার আপার লেভেলের যে ডেভেলপার বা অথরিটি থাকে তার কাছে। তো তাকে বুঝাই দেওয়াটাই মেইন। সেই ক্ষেত্রে ব্ল্যাক বক্স টেস্টিং দিয়েই হয়তো তার কাজটা শেষ হয়ে যায়। হোয়াইট বক্স টেস্টিং করতে গেলে হয়তো ডেডলাইন মিস করবে, আরো অনেক কমপ্লেক্সিটি তৈরি হতে পারে। তো সেই ক্ষেত্রে তার আবার হোয়াইট বক্স টেস্টিং করলে নেগেটিভ হতে পারে ব্যাপারটা। ব্ল্যাক বক্স টেস্টিংটাই তার জন্য তখন সাফিসিয়েন্ট। এই ওকে জন্যই স্যার। বলছি ব্যাপারটা অনেকটা রিলেটিভ। আচ্ছা, আরো স্যার দুইটা বর্ডার। হ্যাঁ বলো। স্যার অনেক সময় বেটা টেস্টিং একটা নাম শুনে থাকি স্যার, এটার ক্ষেত্রে মানে এগুলোর ক্ষেত্রে ওইটা কোনটাতে করবে মানে বেটা টেস্টিং? হ্যাঁ, বেটা টেস্টিংটা আমাদের সামনেই আছে। এটা যেহেতু ইউজাররা করে, ইউজারকে তো আমরা কোড দিব না, সো এটা অবভিয়াসলি ব্ল্যাক বক্স টেস্টিং। আচ্ছা, সো এবার আরো দুইটা মডেল দেখি। আমরা দুইটা দেখলাম অলরেডি, ব্ল্যাক বক্স আর হোয়াইট বক্স, খুব ব্রডার সেন্সে। সো এখন আরেকটা দেখছি, সেটা হচ্ছে ফাংশনাল টেস্টিং। এটা মানে একেবারে যদি স্ট্রেইট ফরওয়ার্ড বলে, এটা ওয়ান টাইপ অফ ব্ল্যাক বক্স টেস্টিং, যেটা একটা ফাংশন স্পেসিফিকেশন নিয়ে, ফাংশনাল স্পেসিফিকেশন হাতে নিয়ে টেস্ট করে। সোজা কথায় ফাংশন গুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা একটা সিস্টেমের। তোমাকে একটা লিস্ট ধরাই দিবে ইনপুট আউটপুটের, যে এই ইনপুটের এগেনস্টে এরকম এক্সপেক্টেড আউটপুট থাকা উচিত। তুমি সেইভাবে চেক লিস্ট তৈরি করবা, ঠিকঠাক কাজ করছে কি করছে না, করছে কি করছে না। দ্যাটস ইট। এটাই হচ্ছে ফাংশনাল টেস্টিং। এন্ড অবভিয়াসলি এটা ব্ল্যাক বক্স টেস্টিং এক ধরনের। তো এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, দেখো, ফাংশনাল রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন বা এফআরএস যেটাকে বলছি, আহ, এটা আমাদের নেক্সট কোন একটা ক্লাসে আমরা প্রজেক্ট ডকুমেন্টেশন পড়বো। তো ওইখানে আমাদের তিনটা এরকম স্পেসিফিকেশন সম্পর্কে আইডিয়া হবে, এফআরএস, এসআরএস, বিআরএস। তো তখন আমরা ডিটেলস জানবো, বাট আপাতত আমরা এইটুকু জেনে রাখলেই চলবে যে এগুলা আসলে সফটওয়্যার বা সিস্টেমটা কিভাবে কাজ করা উচিত, এটার উপরে একটা রিকোয়ারমেন্ট লিস্ট দেওয়া হয় বা স্পেসিফিকেশন দেওয়া হয়। ঠিক আছে, সো এরকম স্পেসিফিকেশন ধরে যদি কোনো টেস্টিং করা হয় ওইটাকেই বলে ফাংশনাল টেস্টিং। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এখানে আসলে কমপ্লেক্স কিছু নাই। উল্টাটা হচ্ছে নন ফাংশনাল অর টেকনিক্যাল টেস্টিং। নন ফাংশনাল অর টেকনিক্যাল, এটার মানে হচ্ছে আমরা শুধুমাত্র ফাংশনালিটি, মানে ওকে বা ফাংশনালিটি ঠিকঠাক মতো কাজ করছে এটার উপরই স্যাটিসফাইড হব না। কিছু নন ফাংশনাল বা টেকনিক্যাল অ্যাসপেক্টও থাকে, এবং সেগুলো আসলে ইম্পর্টেন্ট। যেমন পারফরমেন্স, ইউজাবিলিটি, রিলায়েবিলিটি, সিকিউরিটি, মানে এই জিনিসগুলো আসলে ঠিক ফাংশনাল ডিপেন্ডেন্স তৈরি করে না। তোমার একটা সিস্টেম ঠিকঠাক মতো আউটপুট দিচ্ছে, একটু আগেই বললাম, বাট খুব স্লো দিচ্ছে, অথবা তোমার সিস্টেমে যে ইউজার গুলো
নিয়মিত সাইন আপ লগ ইন করছে, তাদের ডেটা গুলো হ্যাক হয়ে যাচ্ছে, দেন হচ্ছে গিয়ে যেই কাজটা তুমি করতে দিচ্ছ সেটা রিলায়েবলি করতে পারছে না, অর্থাৎ অন্য কারো ইন্টারফেয়ারেন্স এখানে চলে আসছে, বা ঠিকঠাক মতো আহ, করলেও কোন সময় করছে এটার কোনো গ্যারান্টি দিতে পারছে না, একটা টাইম লিমিট দিতে পারছে না। এই জিনিসগুলো আসলে পারফরমেন্স ক্রাইটেরিয়া বলে, এগুলো ঠিক ফাংশনাল ক্রাইটেরিয়া না। ঠিকঠাক মতো কাজ করার পরেও বাট অ্যাকচুয়াল আউটপুট দেওয়ার পরেও এই জিনিসগুলোতে বটলনেক থাকতে পারে। সো যেই টেস্টিং এ আসলে এই ক্রাইটেরিয়া গুলোকে অ্যাড্রেস করা হয় বা এই টেস্ট গুলো করা হয়, কতটা ইউজেবল, যদি 10টার বেশি ইউজার চলে আসে, 20টা ইউজার আসে, 30টা ইউজার আসে, সিস্টেম অ্যাকচুয়াল ভালো পারফর্ম করে কিনা, এরকম বা সিকিউরিটি রিলেটেড যেই চেক গুলা করা হয়, এই টাইপের টেস্ট গুলোকে বলা হয় নন ফাংশনাল টেস্টিং। এখন অনেকের মনে হতে পারে এটা শুধুমাত্র হোয়াইট বক্স টেস্টিং এ হতে পারে, না, নন ফাংশনাল বা টেকনিক্যাল টেস্টিং দুই টাইপেরই হতে পারে। হোয়াইট বক্স হতে পারে, ব্ল্যাক বক্স হতে পারে। যেমন আমি বললাম হোয়াইট বক্সের ক্ষেত্রে মানে ব্ল্যাক বক্সের ক্ষেত্রে যদি চিন্তা করো, তোমার ধরো একটা ড্যাশবোর্ড আছে, ওয়েবসাইটে একটা ড্যাশবোর্ড আছে, ওখানে তুমি দেখতে চাচ্ছ কতগুলা ইউজার সে মানে ভালোভাবে নিতে পারে, ঠিক আছে? তুমি 10 জন ডামি ইউজার লগ ইন করাইলা, দেন 20 জন, 50 জন, 100 জন, এইভাবে করে করে টেস্ট করতে পারো কতজন ইউজার সে কি করতে পারে, অ্যালাউ করতে পারে তোমার ড্যাশবোর্ড। সো এটা কিন্তু ডিরেক্টলি একটা ব্ল্যাক বক্স টেস্টিং, তাই না? এখানে তোমার কোডের কোনো নলেজ প্রয়োজন হচ্ছে না। সো নন ফাংশনাল বা টেকনিক্যাল টেস্টিং যেটা, এগুলো কিন্তু হোয়াইট বক্স ব্ল্যাক বক্স দুটাই হতে পারে। বাট ইম্পর্টেন্ট হচ্ছে এখানে অ্যাসপেক্ট গুলা কি, অ্যাসপেক্ট গুলা হচ্ছে নন ফাংশনাল যে সাইট গুলো আছে, যেগুলো বেসিক্যালি পারফরমেন্স এর সাথে রিলেটেড, সেগুলোকেই বলা হচ্ছে নন ফাংশনাল বা টেকনিক্যাল টেস্টিং, ঠিক আছে? সো এখনো আমরা কোনো পার্টিকুলার টেস্টিং টাইপ সম্পর্কে জানিনি, এগুলো সবই ব্রডার কিছু ক্লাস ছিল। এখন আমরা চলে যাব হচ্ছে কিছু বাই নেম টেস্টিং এ। Okay, তো তার আগে যদি এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারো। আচ্ছা, তো আমাদের ফার্স্ট যে টেস্টিং টাইপ সেটা হচ্ছে ইউনিট টেস্টিং। অনেক হয়তো নাম শুনেছো। ইউনিট মানেই হচ্ছে ইন্ডিভিজুয়াল কোন একটা সফটওয়্যার বা হার্ডওয়্যার, আমি দুটার কথাই বলছি কারণ টেস্টিং একটা জেনারেল কনসেপ্ট, সফটওয়্যারের ক্ষেত্রেও করা যায়, হার্ডওয়্যারেও করা যায়। তো যেটাই হোক, যদি কোনো ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট বা ইন্ডিভিজুয়াল মডিউল, ইন্ডিভিজুয়াল ফাংশনালিটি নিয়ে টেস্ট করো, তাহলে সেটাকে বলা হয় ইউনিট টেস্টিং। হোল সিস্টেমের উপর কোনো টেস্ট না, বা অনেকগুলো মডিউলের উপরও কোনো টেস্ট না, এটা হচ্ছে একটা ফাংশনাল। এই কতটুকু অংশ মিলে তুমি একটা চিন্তা করবে, এটা কমপ্লিটলি তোমাদের উপরে, যারা ডেভেলপমেন্ট করছে বা যে টিমটা ডেভেলপমেন্টে কাজ করছে তাদের উপরে, তারা কিভাবে মডুলারাইজ করবে জিনিসগুলোকে, ইউনিট কোন পর্যন্ত হবে এই বাউন্ডারিটা তারা ঠিক করবে। এটা খুব একটা মানে কমপ্লেক্স জিনিস না, এটা ডিসিশন মেকিং আলোচনা করেই করা যায়। বাট ওইটাই, যদি কোনো ইন্ডিভিজুয়াল ইউনিট নিয়ে তুমি টেস্টিংটা করো সেটাকে বলে ইউনিট টেস্টিং। এটা প্রোগ্রামাররাই করে এবং অবভিয়াসলি হোয়াইট বক্স টেস্টিং হয়, যেহেতু কোড লেভেলে এক একটা ইউনিট নিয়ে আমরা কাজ করছি বা মডিউল নিয়ে কাজ করছি, এটা অবভিয়াসলি হোয়াইট বক্স টেস্টিং। আর এইটার জন্য রিসেন্টলি অনেকগুলো অটোমেটেড সিস্টেম চলে আসছে, অটোমেটেড টুল, যেমন জাভার ক্ষেত্রে যে ইউনিট আছে, ঠিক আছে, এবং অন্যান্য প্ল্যাটফর্মের জন্য এরকম বেশ কিছু টুল আছে যেগুলো ইউনিট টেস্টিংটা অটোমেটেড করে, অর্থাৎ টেস্ট কেস গুলা তারাই জেনারেট করে। তুমি যদি ফাংশনটা দিয়ে দাও, প্রবাবল যেই টেস্ট কেস গুলো তৈরি হইতে পারে ওই রিটার্ন টাইপ এবং প্যারামিটার লিস্টের রেসপেক্টে, তারা সেটা তোমাকে জেনারেট করে দেয়, এবং এটা তুমি রিপিটেডলি ইউজ করতে পারো চাইলে। এই রিপিটেটিভ বিহেভিয়ারটা এনশিওর করার জন্যই বেসিক্যালি টেস্টিং বা যে কোনো কাজকে অটোমেশন করা হয়। কারণ আমরা যদি নিজেরা করতে চাই, হয়তো বেশ কিছু টেস্ট কেস আমরা মিস করব, অথবা টেস্ট কেসের মধ্যে আবার বাগ থাকতে পারে, অথবা আমরা হচ্ছে গিয়ে সব ধরনের কন্ডিশন কভার করতে নাও পারি। অটোমেশনেও যে সব কভার হবে তা না, 100% বলে তো কিছু নাই, এটা
ওই টেস্টিং যে টুলটার কথা বলছি, অটোমেটেড টুল, এটাও তো মানুষেরই তৈরি। সো প্রবাবিলিটি কম থাকে যে অটোমেটেড সিস্টেম ইউজ করলে কোনো একটা টেস্ট কেস মিস করার প্রবাবিলিটি কম থাকে, এটুকু বলতে পারি। সো ইউনিট টেস্টিং এর সাথে সাথে আরেকটা টেস্টিং এর নামও তোমরা সামনে শুনে থাকবা, সেটা হচ্ছে কম্পোনেন্ট টেস্টিং। এটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট কোনো টেস্টিং না। ইউনিট কে যদি আরেকটু বড় করো তোমরা, একটু রিলেটিভ ব্যাপার এটাও আসলে, কয়টা 2-3টা ইউনিট মিলে যদি একটা বড় ইউনিট চিন্তা করো, ওটাকে আমরা কম্পোনেন্ট বলি। স্টিল রিলেটেড হতে হবে, যে ধরো 2-3টা ইউনিট মিলে একটা সিঙ্গেল ফাংশনালিটি মেনটেন করছে বা একটা সিঙ্গেল অ্যাকশন তারা সার্ভ করছে। যেমন হতে পারে প্লাস, মাইনাস, দেন মাল্টিপ্লিকেশন, এই 3টা অপারেশন মিলে একটা সিরিজ ক্যালকুলেট করার কাজ করছে। দেন তুমি ওই 3টা ফাংশন বা অ্যাকশনকে একটা কম্পোনেন্ট চিন্তা করতে পারো। ঠিক আছে, এইটাও খুব একটা মানে চিন্তার বিষয় না, কোনটা কম্পোনেন্ট কোনটা ইউনিট, এগুলো খুব একটা বড় বিষয় না আমাদের জন্য। বাট দুইটা জিনিস সেম হিসাবেই বা সিমিলার হিসাবেই ইউজ করা হয়। অল্টারনেট করে করে ইউজ করতে দেখবা, বিভিন্ন জায়গায় ইউনিট টেস্টিং কথাটা উল্লেখ করে, বিভিন্ন জায়গায় কম্পোনেন্ট টেস্টিং উল্লেখ করে, বাট বোথ আর অ্যাকচুয়ালি আইডেন্টিক্যাল, দুইটাই আসলে সেম। সিঙ্গেল ইউনিট বা সিঙ্গেল মডিউলের উপর যদি টেস্টিং করা হয়, ওইটাকে আমরা ইউনিট টেস্টিং অর কম্পোনেন্ট টেস্টিং বলে চালাইতে পারি। আচ্ছা, সো আমাদের নেক্সট টেস্টিং যেটা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং। ইন্টিগ্রেশন টেস্টিংটা আসে তোমার বেসিক্যালি ইউনিট টেস্টিং এর পরে। ইউনিট টেস্টিং আমরা কি করেছি, আলাদা আলাদা বিভিন্ন ইন্ডিভিজুয়াল মডিউল টেস্ট করেছিলাম, যে হ্যাঁ পার্টিকুলারলি আমার যে কাজটা ছিল, আমার উপরে যে কাজটা দেওয়া হয়েছিল সেটা ঠিকঠাক মতো কাজ করছে। বাট ইট ডাজন্ট মিন যে যখন তোমরা এই ইন্ডিভিজুয়াল মডিউল গুলাকে একসাথে করবা তখন এটা ঠিকঠাক মতো কাজ করবে, এটা সবসময় মিন করে না, বা এটা সবসময় হয় না আসলে। আমরা রিসেন্টলি ভার্সন কন্ট্রোল করেছি, গিটের উপর অ্যাসাইনমেন্টও করব। সো আমরা দেখেছিলাম বা বলেছিলাম যে কিভাবে ইন্ডিভিজুয়াল ডেভেলপারদের কাজ ভাগ করে দেওয়া যায়, তারা নিজেদের মতো ডিফারেন্ট ইউনিটে বা মডিউলে কাজ করে, বাট আলটিমেটলি যেহেতু একটাই প্রজেক্ট, তাদেরকে কোনো একটা সময় গিয়ে মার্চ করতে হয় তাদের কাজগুলো। তো এই যে মার্চ করার সময় বিভিন্ন ধরনের বাগ জেনারেট হতে পারে, এটাকেই সলভ করা বা এই বাগগুলো আইডেন্টিফাই করাকেই বলা হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং। ইন্টিগ্রেশন করার সময় যে টেস্টিংটা করা হয় ওইটাকে বলে ইন্টিগ্রেশন টেস্টিং। ঠিক আছে, এটার ইনসাইট হলো আমাদের মডিউল গুলা ইন্ডিভিজুয়ালি ভালো মতো কাজ করতেই পারে। ফর এক্সাম্পল, একটা ওয়েবসাইটে, একটা মডার্ন ওয়েবসাইটের ওয়েব পেজে অনেক কিছু, অনেক মানে ডিভিশন থাকতে পারে। ধর একটা সাইড প্যান আছে, একটা টপ মেনু বার আছে, হ্যামবার্গার মেনু আছে, দেন মেইন একটা বডি আছে ওয়েব পেজের, যেখানে যাবতীয় এলিমেন্ট গুলো থাকবে। সো এখন এই এক একটা কাজ হয়তো এক এক টাইপের ডেভেলপার করছে, এবং আলটিমেটলি তারা ওই ওয়েব পেজে ইন্টিগ্রেট করবে একটা সময়, যে তখন দেখা গেল ওই টপ মেনু আর সাইড প্যান একসাথে যখন ওয়েব পেজে ইন্টিগ্রেট করা হচ্ছে, তখন একটা আরেকটার ভিতর ঢুকে গেল, মানে ইউআই ব্রেক করে যখন, যেটা বলছি আর কি। এটা হইতেই পারে। বা মেনু বার, যেটা টপ টপ মেনু বার যেটার কথা বলছি, ওইটা বডির ভিতরে চলে আসলো, ওভারল্যাপ করছে। তো এরকম সিনারিও অ্যারাইজ করতেই পারে। বাট তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি ঠিকঠাক মতো কাজ করতে পেরেছে, তাদের সাইড প্যান ঠিকঠাক মতো কাজ করে, তাদের মেনু বার কাজ করে, বাট যখনই ইন্টিগ্রেট করতে যাচ্ছে এরকম প্র্যাকটিক্যাল কিছু ইস্যু চলে আসতেই পারে। এই ইস্যুগুলাই হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন টেস্টিং এ সলভ করতে হয়, এবং অবভিয়াসলি এটা মোস্ট কেসেস এ হোয়াইট বক্স, কারণ ইন্টিগ্রেশন তো কোড লেভেলেই করতে হয়। কোড লেভেলে করার পরে হয়তো তুমি কিছু ব্ল্যাক বক্স টেস্টিং চাইলে করতে পারো, বাট নট ম্যান্ডেটরি। সো এইটাকে জেনারেলি হোয়াইট বক্স টেস্টিং এর মধ্যেই ফেলানো যায়। আর এইটার জন্য কিছু আসলে অটোমেশন মানে পসিবল। খুব যে পপুলার কোনো অটোমেটেড টুল আছে আমার ঠিক জানা নেই ইন্টিগ্রেশন টেস্টিং এর জন্য, কারণ জিনিসটা অনেকটা ম্যানুয়েভার বেসড কাজ। ঠিক আছে, ম্যান পাওয়ার লাগে এখানে আসলে। যে ডেভেলপ করেছে ইন্ডিভিজুয়াল মডিউল গুলা, তাদের ইন্টিগ্রেশনটা তাদেরই করতে হয়। সো এখানে অটোমেশন ডিজাইরেবল, বাট অ্যাকচুয়ালি যে খুব পপুলার কোনো অটোমেশন টুল আছে এরকম বলার মানে স্কোপ নাই।
আচ্ছা, সো স্যার এই যে ইউনিট, বলো। সেলেনিয়াম একটা টুলস ছিল স্যার, ওই টুলস দিয়ে মানে এটা হবে না স্যার? মানে এর আগে যেটা বললেন যে অটোমেশন টুলস, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন জি স্যার। সেলেনিয়াম কি ইউনিট টেস্ট করে না নাকি? আমার মাথায় নেই আসলে এটার ব্যাপারে। দেখতে পারো সেলেনিয়াম আসলে কোন টাইপের টেস্টিং গুলা অ্যালাউ করে। আচ্ছা, এরপরে হচ্ছে সিস্টেম টেস্টিং। এটা তোমার ইউনিট টেস্টিং, তারপরে ইন্টিগ্রেশন টেস্টিং। ইন্টিগ্রেট করার পরে সিস্টেমটা এখন কিন্তু একটা মানে কিসে চলে আসছে, হলিস্টিক মডিউলে চলে আসছে। যে হ্যাঁ, এখন সবগুলা মডিউল ইন্ডিভিজুয়ালি আমরা টেস্ট করেছি, দেন আমরা এগুলাকে ইন্টিগ্রেট করেছি পার্ট বাই পার্ট, মানে ইন্ডিভিজুয়ালি একটা আরেকটার সাথে কিভাবে ইন্টারেক্ট করে মডিউলগুলো সেটাও দেখা হয়ে গেছে ইন্টিগ্রেশন টেস্টিং এ। এবার যে হোল সিস্টেমটা আমরা পাচ্ছি, এটার উপরে যে টেস্টিং করা হবে সেটা হচ্ছে সিস্টেম টেস্ট। সো এইটা হোয়াইট বক্স প্লাস ব্ল্যাক বক্স দুইটার মিক্সচার। ঠিক আছে, ফাংশন রিকোয়ারমেন্ট গুলো ধরে ধরে কিছু টেস্টিং এখানে করতে হবে, দেন এখানে টেকনিক্যাল টেস্টিংও থাকবে, নন ফাংশনাল টেস্টিং যেগুলো আমরা একটু আগে বলে আসছি সেগুলোও থাকবে। সো এটা আসলে একটা মিক্সড অ্যাপ্রোচ সিস্টেম টেস্টিংটা, এটা অনেক ব্রড একটা টেস্টিং। সো ইট কভার্স ফাংশনাল, নন ফাংশনাল, এভরি অ্যাসপেক্টস অফ দ্য সিস্টেম। আচ্ছা, এরপরে দুটো ইম্পর্টেন্ট টেস্টিং অ্যাপ্রোচের কথা আমি বলছি। একটা হচ্ছে লোড টেস্টিং আর একটা স্ট্রেস টেস্টিং। এই দুইটাই হচ্ছে টেকনিক্যাল টেস্টিং এর ক্লাসিফিকেশন। হ্যাঁ, টেকনিক্যাল বা নন ফাংশনাল যেটা বলেছিলাম। আমি আগে একটা এক্সাম্পল দিই, দেন ডেফিনেশন বা ফর্মাল কথাবার্তায় আসছি। একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, ধরো তোমার ওয়েবসাইটে একটা ড্যাশবোর্ড আছে, ওই ড্যাশবোর্ডের ইউজাররা ওখানে ভিজিট করে, ওয়েবসাইটে ইউজাররা ভিজিট করে ওই ড্যাশবোর্ডে এসে বিভিন্ন কাজ করতে পারে। তো তুমি তোমার ওয়েবসাইটের ওই ড্যাশবোর্ডে সাইন আপ করানোর মাধ্যমে ইউজারকে অ্যাক্সেস দাও এবং লগ ইন করে তারা ওই ড্যাশবোর্ডটা ইউজ করতে পারে। তো এখন নিশ্চয়ই একটা সার্ভার ব্যাকএন্ডে কাজ করে তোমার ওয়েবসাইটে। তো এই সার্ভারটা 10 জন ইউজারের ক্ষেত্রে যেভাবে বিহেভ করবে, 100 জনের ক্ষেত্রে, 1000 ইউজারের ক্ষেত্রে সেভাবে হয়তো বিহেভ করবে না। কারণ এখানে একটা লোডের ব্যাপার আছে। যত বেশি ইউজার রিকোয়েস্ট আসবে, তোমার সার্ভার প্রসেসরকে তত বেশি কাজ করতে হবে, এবং তার তো একটা লিমিটেশন আছে, তাই না? রিকোয়েস্ট সার্ভ করার একটা লিমিটেশন আছে। তো তুমি টেস্ট করতে চাচ্ছ হাইয়েস্ট কতজন ইউজার পর্যন্ত আমার ড্যাশবোর্ডটা ঠিকঠাক কাজ করে। ঠিকঠাক বলতে আমি বুঝাচ্ছি অ্যাকসেপ্টেবল পারফরমেন্স সে শো করে, মানে একেবারে যে খুব স্মুথলি কাজ করতে হবে, খুবই স্মুথলি তা না, মানে অ্যাকসেপ্টেবল, বাজে বলা যাবে না, এরকম একটা লেভেল পর্যন্ত, অ্যাকসেপ্টেবল লেভেল পর্যন্ত পারফর্ম করতে পারে কতগুলো ইউজার যদি লগ ইন করে, এইটা টেস্ট করতে চাচ্ছ তুমি। তো সেই ক্ষেত্রে যে কাজটা করবা, তুমি আস্তে আস্তে ডামি ইউজার দিয়ে লগ ইন করতে থাকবা, বাড়াতে থাকবা ইউজারের সংখ্যা। ফার্স্টে 10টা ডামি ইউজার দিয়ে লগ ইন করলা, দেন 20টা, 50টা, 100টা, এরকম করতে থাকলে একটা সময় অবভিয়াসলি পারফরমেন্স ডিগ্রেড করা শুরু করবে। বাট তুমি তো জানো কোন পর্যন্ত অ্যালাউ করবা, কোন পর্যন্ত আসলে তোমার সেই অ্যাকসেপ্টেবল লেভেল। তো তুমি দেখলা ফর এক্সাম্পল 1500 ইউজার পর্যন্ত এট এ টাইম তোমার ড্যাশবোর্ড ভালো মতো পারফর্ম করতে পারছে, অ্যাকসেপ্টেবল পারফরমেন্স দিতে পারছে 1500 ইউজার পর্যন্ত। সো এই পর্যন্ত তোমার, আমি বলবো তোমার ওয়েবসাইটটা লোড নিতে পারছে। এই টাইপের টেস্টিং কে বলে লোড টেস্টিং। সো অ্যাকসেপ্টেবল লেভেল পর্যন্ত কতটুকু লোড তোমার ওয়েবসাইট নিতে পারে, এই টেস্টিংটাকেই বলা হচ্ছে লোড টেস্টিং। তো আমি যে এক্সাম্পলটা দিলাম এটা এখানে দেওয়া আছে। একটা রিলেভেন্ট টেস্টিং হচ্ছে কি স্ট্রেস টেস্টিং। অনেকে এই দুটাকে সেম মনে করে, বাট দ্যাটস নট দ্য কেস অ্যাকচুয়ালি, দুটা ডিফারেন্ট জিনিস। যখনই লোড টেস্টের কাজ শুরু হয়, সরি, যখনই লোড টেস্টের কাজ শেষ হয়, তারপর থেকে স্ট্রেস টেস্টিং এর কাজ শুরু হয়। এভাবে চিন্তা করলে তোমাদের জন্য মনে রাখতে ইজি হবে। যে অনেক লিজেন্ডরা বলে না, বা চালাক পিপলরা, তোমরা যখন চিন্তা করা শেষ করবা তখন থেকে আমি চিন্তা করা শুরু করব। হ্যাঁ, ওরকম অনেকটা ব্যাপার। সো লোড টেস্টিং এ আমরা আমাদের একটা বাউন্ডারি ঠিক করে ফেলেছিলাম যে এই পর্যন্ত আমাদের সিস্টেম একটা
কাঙ্ক্ষিত পারফরমেন্স দিতে পারে বা একসেপ্টেবল লেভেলে পারফরমেন্স দেয়। বাট তোমাদের এখন টেস্ট করার যে ইন্টেনশনটা আসতে পারে যে হ্যাঁ এই পর্যন্ত তো তার কমফোর্ট জোনের মধ্যে ছিল, এখন আমি কমফোর্ট জোনের বাইরে যদি তাকে নিয়ে আসি, মানে এই বাউন্ডারির বাইরে যদি আরো ইউজার আসে, সেই ক্ষেত্রে সে বিহেভ কেমন করবে, এটা আমি দেখতে চাই। I know that it will not perform well, it will not perform up to the mark, but how it behaves, I want to see. এই জিনিসটা দেখতে চাই, আর কিছু না। সো কমফোর্ট জোন থেকে বের হয়ে এসে সেই লোড বাউন্ডারি যেটা, ওটা থেকে বের হয়ে এসে যদি আরো ইউজার তুমি লগ ইন করাতে থাকো, একটা পর্যায়ে যে দেখবা 1500 তো বলেছিলাম ওটা হচ্ছে আমাদের লোড বাউন্ডারি, দেন 1600 করলা, 1700 করলা, একটা সময় যে দেখা যাবে ধরো 1800 গিয়ে তোমার সিস্টেমটা ব্রেক করলো। ব্রেক করা মানে সে আর কোনো কাজই করতে পারছে না, টোটালি হ্যাং। ঠিক আছে, তো ওইটাকে আমরা ব্রেক পয়েন্ট বলি, অনেক অন্য নামেও ডাকা হয়। তো স্ট্রেস টেস্টিং আসলে সেই ব্রেক পয়েন্টটা বের করে, অথবা দেখতে চায় আমাদের এক্সপেক্টেড লোড বাউন্ডারির বাইরে গেলে সিস্টেমটা কেমন বিহেভ করে। স্ট্রেস মানে তো এটাই, তাই না, প্রেসার দেওয়া কমফোর্ট জোনের বাইরে। বা মানুষের ক্ষেত্রে চিন্তা করলে আমাদের যেই কোনো কিছু, কোনো কাজ করার যে একটা লেভেল আছে, এটার বাইরে যদি আমাদেরকে প্রেসারাইজ করা হয় কোনো কিছু করতে, সেটাকে আমরা স্ট্রেস বলি। সিস্টেমের ক্ষেত্রেও তাই, লোড নেওয়ার যেই ক্ষমতা বা ফিটনেস, সেটার বাইরে গিয়ে যদি আমরা টেস্টটা করতে চাই কেমন বিহেভ করে এটা দেখার জন্য, সেটাকে বলে স্ট্রেস টেস্ট। এখানে ডিফারেন্স গুলো দেওয়া আছে, লোড আর স্ট্রেস টেস্টের বেসিক ডিফারেন্স গুলো। সো ইন শর্ট যেটা বললাম, ইফ ইউ আর টেস্টিং নর্মাল এক্সপেক্টেড লোড, this is load testing. But when you want to determine how the system behaves under extreme load, এই যে ব্র্যাকেট ডিওএস লেখা আছে, এই ডস কথাটা শুনছো কেউ কখনো? ডস, ডিওএস। আচ্ছা, ডস মানে হচ্ছে ডেনায়াল অফ সার্ভিস, এটা সিকিউরিটিতে বেশি ইউজ হয়। মানে ডিনায়াল অফ সার্ভিস মানে হচ্ছে তোমার এত বেশি লোড চলে আসছে সিস্টেমে, আর কেউ লগ ইন করতেই পারছে না, সার্ভিস নিতেই পারছে। তো ওই পয়েন্টটা বেসিক্যালি আমরা দেখতে চাই, লোডের বাউন্ডারি ক্রস করার পরেও কেমন বিহেভ করে, সেটা হচ্ছে আমাদের স্ট্রেস টেস্ট। নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে যদি কারো ইন্টারেস্ট থাকে, তারা দেখবা বিভিন্ন ভাবে ডস অ্যাটাক করা যায়। ডস অ্যাটাক করার মানে হচ্ছে, ধরো তোমার কোন একটা কম্পিটিটিভ বা কম্পিটিশন আছে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে হতে পারে, বা অন্য কোনো একটা যে কোনো ইন্ডাস্ট্রিতে তোমার একটা কম্পিটিশন আছে কোন একটা কোম্পানির সাথে। তুমি যে কাজটা করতে পারো এভিল একটা মোটো নিয়ে, যে অনেক বেশি পরিমাণে ইউজার রিকোয়েস্ট একসাথে তোমার ওই কম্পিটিশন যেই সিস্টেমটা আছে তার কাছে পাস করতে পারো, এতে যেটা হবে অবভিয়াসলি তার একটা লোড নেয়ার বাউন্ডারি আছে, ওইটা ক্রস করে যাবে একটা সময়। তো এইগুলো তো তুমি কয়েকটা ডামি বা ফলস রিকোয়েস্ট পাঠিয়েছো, এর ফলে যেটা হবে অ্যাকচুয়ালি যারা এরপরে রিকোয়েস্ট করবে কাস্টমাররা, তারা ওই সিস্টেমটাকে অ্যাক্সেস করতে পারবে না, এন্ড অবভিয়াসলি একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হবে। এটাকেই ডস বলে, ডিনায়াল অফ সার্ভিস। এটা খুব পপুলার একটা টার্ম অ্যাটাকের ক্ষেত্রে, সিকিউরিটি অ্যাটাক যারা করে বা হ্যাকারের পার্সপেক্টিভ থেকে এটা খুবই মানে ইন্টারেস্টিং একটা টার্ম তাদের জন্য, ডস অ্যাটাক করা। আর এই ডস অ্যাটাক করে তো স্যার একটা বাজে ইমপ্রেশন তৈরি করে, যে সাপোজ একটা ওয়েবসাইটের উপরে, কিন্তু তারা ওই ডস অ্যাটাকের মাধ্যমে আবার ওই ওয়েবসাইটের ফুল অ্যাক্সেস কিভাবে নেয় স্যার? না না, ডস অ্যাটাক কোনো অ্যাক্সেস নেওয়ার ব্যাপার স্যাপার করে না। ডস অ্যাটাক বেসিক্যালি ওই ডিনায়াল অফ সার্ভিস, মানে নামে যেটা বোঝাচ্ছে সেই কাজটাই করে, আরেকজনের ক্ষতি করে নিজের ভালো করার ট্রাই করা, সোজা কথায় আর কি। আচ্ছা, একটা এরপরে যে ইম্পর্টেন্ট টেস্টিং অ্যাপ্রোচটা আছে সেটা হচ্ছে সিকিউরিটি টেস্টিং। তো সিকিউরিটি টেস্টিং মানে হচ্ছে তোমার সিস্টেমটা কতটা সিকিউর, থার্ড পার্টি কোনো একটা সিস্টেম বা কোনো একজন মানুষ তোমার সিস্টেমটাকে কম্প্রোমাইজ করতে পারে কিনা, এই কোয়েশ্চেনের অ্যান্সার খোঁজাই হচ্ছে সিকিউরিটি টেস্টিং এর মেইন গোল। তো এখানে কিছু রিলেভেন্ট টার্মিনোলজি চলে আসে, যেমন ভালনারাবিলিটি টেস্টিং, এথিক্যাল হ্যাকিং, পেনেট্রেশন টেস্টিং, এই জিনিসগুলো। তো ভালনারাবিলিটি মানেই হচ্ছে যে কোনো সিস্টেমের কিছু
অ্যাকিলিস হিল থাকে বা লুপ হোল থাকে, তোমরা যদি নেটে সার্চ করো মোস্ট পপুলার ভালনারেবিলিটিস অফ উইন্ডোজ অপারেটিং সিস্টেম, গুগলেই পেয়ে যাবা, মানে পাবলিক করা আছে। হ্যাঁ, এই ভালনারেবিলিটি গুলো দূর করার জন্য কিন্তু উইন্ডোজ রেগুলারলি আপডেট আনে। কি বুঝাতে পারছি? প্যাচ যেটাকে বলি আমরা, উইন্ডোজের যে আপডেট গুলো আসে এগুলাই বাগ ফিক্স গুলাই করে। যে কোনো একটা সিকিউরিটি ব্রিচ বা কোনো একটা লুপ হোল তারা হয়তো আগের ভার্সনে খুঁজে পায়নি, বাট কোনো একটা অ্যাটাকার হয়তো এর মধ্যে অ্যাটাক করার চেষ্টা করেছিল এবং তারা সেটা ধরতে পেরেছে। সো এটা অবভিয়াসলি একটা ফল্ট তাদের সিস্টেমে, তখন তারা নেক্সট ভার্সনে এটাকে প্যাচ করে, এটাকে আপডেট করার ট্রাই করে এবং বলে ইউজারদেরকে তোমরা এই আপডেটটা করে নাও। রেগুলার আপডেট যে কোনো অপারেটিং সিস্টেমের আপডেটটা এই জন্যই প্রয়োজন, কারণ পুরোনো যে ভার্সন গুলো থাকে ওখানে অনেকগুলো নোন এরকম ভালনারেবিলিটি থাকে, হ্যাকাররা এগুলাকে এক্সপ্লয়েট করার ট্রাই করে। হ্যাকার বলতে আমি যে শুধুমাত্র হিউম্যান হ্যাকাররা কম্পিউটার নিয়ে বসে আছে তোমার কম্পিউটার হ্যাক করার জন্য এটা বোঝাচ্ছি না। স্প্যাম থাকে অনেক, স্প্যাম মেইল, তারপরে ফিশিং সাইট থাকে, এগুলো সব হচ্ছে অটোমেটেড হ্যাকিং টেকনিক আর কি। তো স্যার এগুলোতেও কি হইতে পারে, তোমার সিস্টেমটা কম্প্রোমাইজ হতে পারে। বলো। স্যার পেনিট্রেশন টেস্টিং এ ওরা কেমনে সিমুলেট করে অ্যাটাকারকে? এইটার জন্য বেসিক্যালি একটা এথিক্যাল হ্যাকার গ্রুপ থাকে, যে কোনো ইন্ডাস্ট্রিতে সাইবার সিকিউরিটি এক্সপার্ট থাকে। দুইটা টার্ম হয়তো তোমরা শুনে থাকবে, একটা হচ্ছে বলে হোয়াইট হ্যাট হ্যাকিং বা হ্যাকার, আর একটা ব্ল্যাক হচ্ছে ব্ল্যাক হ্যাট না রেড হ্যাট, রেড হ্যাট মেবি, আমি ঠিক শিওর না, ভুলে গেছি। তো যাই হোক, মানে দুই টাইপের হ্যাকার থাকে, বুঝতেই পারছো। একটা ব্ল্যাকই স্যার। এভিল, হ্যাঁ, তো একটা থাকে হচ্ছে এভিল, যাদের মোটোই থাকে এভিল। তারা তো অবভিয়াসলি চাবে অন্য সিস্টেমকে কম্প্রোমাইজ করে তাদের স্বার্থ সিদ্ধি করতে। বাট এথিক্যাল হ্যাকার যারা, তারা তো ওই সিস্টেমের স্টাফ, তাই না? তারা ওই সিস্টেমেই বলতে পারো জব করে, তো তাদের আসলে ওইটাকে এভিল মোটো নিয়ে হ্যাক করে কোনো লাভ নাই। তারা অ্যাকচুয়ালি ওই অ্যাটাক গুলো সিমুলেট করতে চায়, দেখার জন্য যে হ্যাঁ এটা পসিবল কিনা বা লুপহোল আছে কিনা। এগুলো বিভিন্ন ভাবে করা যায়। একটা হতে পারে পোর্ট স্ক্যানিং, একটা টার্ম আছে সিকিউরিটিতে। আমরা বিভিন্ন টাইপের পোর্ট তৈরি করে কি করার জন্য, অ্যাপ্লিকেশন ইউজ করার জন্য বিভিন্ন সার্ভারে পোর্টের হেল্প নিই। সো এথিক্যাল হ্যাকাররা চেক করতে থাকে কোনো ভালনারেবল বা ওপেন পোর্ট আছে কিনা, যেটার থ্রুতে হয়তো কোনো থার্ড পার্টি হ্যাকার পিং করে করে বা ওই পোর্টটাকে নক করে করে ঢুকে যেতে পারে সিস্টেমে। তো এরকম বেশ কিছু ওয়ে থাকে। এথিক্যাল হ্যাকিং নিয়ে যাদের ইন্টারেস্ট আছে তারা এরকম দেখতে পারো। শুধুমাত্র যে এক্সেস পেয়ে গেলেই সব হয়ে যায় তা না। একটু আগে ডস এর এক্সাম্পল দিলাম, তো ওইটাও একটা বেশ মানে পপুলার অ্যাটাক, একজনের সার্ভিস কি করে দেওয়া, অফ করে দেওয়া আর কি, প্রচুর লোড দিয়ে। তো এরকম বিভিন্ন টাইপের টেস্টিং আসলে এথিক্যাল হ্যাকাররা বা সাইবার সিকিউরিটি এক্সপার্ট যারা থাকে কোনো একটা প্রজেক্টে বা সিস্টেম ডেভেলপমেন্টে, তারা এই টাইপের অ্যাটাক গুলো সিমুলেট করার ট্রাই করে। এবং পেনেট্রেশন কথাটার মানে হচ্ছে সিস্টেমে ঢোকার ট্রাই করা। তো এই টাইপের টেস্টিংও করা হয়। তারা অ্যাকচুয়ালি হ্যাকারের কি হিসেবে, রিপ্রেজেন্টেটিভ হিসেবে ট্রাই করে তাদের সিস্টেমটাতেই পেনেট্রেট করতে, থার্ড পার্টি হিসেবে ট্রাই করে। যদি তারা পারে, অবভিয়াসলি তারা ধরে নেয় যে বাকিরাও পারবে, দেন তারা ওইটাকে বাগ হিসেবে রিপোর্ট করে, ডেভেলপাররা আবার ঠিক করে, বা যদি তাদের স্কোপ থাকে তারা ঠিক করে। তো জিনিসগুলো এইভাবে হচ্ছে কি টেস্টিং ডিবাগিং করা হয় সিকিউরিটির ক্ষেত্রে। আচ্ছা স্যার, যে আমাদের ফোনে বা পিসিতে কোনো একটা আপডেট আসলে এর মানে এই যে এটা কোনো বাগ ফিক্স হয়েছে, তো দেখা হ্যাঁ, যাচ্ছে এরপরে আপডেট দেওয়ার পরে মানে ওই বাগটা ফিক্স হয় কিন্তু আরো কিছু নতুন বাগ এড হয়, মানে এটা কেন স্যার? ওরা তো টেস্টিং করেই দেয় না তখন? ভালো সময় কোশ্চেনটা করছো। এই যে ও যে কথাটা বললো, এই টেস্টিংটাকে মানে এই টাইপের সিনারিওতে, মানে সিনারিওটাকে হ্যান্ডেল করার জন্য যে টেস্টিং করা হয় এটাকে বলে রিগ্রেশন টেস্টিং। ছবিটার দিকে তাকাও, তাহলেই মোটামুটি বুঝতে পারবা, একটা ধারণা করতে পারবা। দেখো, ধরো আমাদের একটা রুমে দরজা জানলা সব লাগানো, অল ক্লোজড একটা রুম, বাট সামহাও কোনো একটা ফ্লাই ঢুকে গেছে রুমের মধ্যে, কোনো একটা লুপ হোল ছিল, ওটা দিয়ে ঢুকে গেছে, ছোট্ট একটা লুপ হোল দিয়ে। ঠিক আছে, তুমি আসলে এই ফ্লাই এর ভয়েই সব দরজা জানলা বন্ধ করেছিলে। ধরো তোমার আশেপাশে জঙ্গল টাইপের, ওখান থেকে অনেক
ফ্লাই টাইপের ঢুকে যায়, এই জন্যই দরজা জানলা বন্ধ করে বসেছিলাম। বাট স্টিল কোনো একটা ভেন্টিলেটরের ফাঁকা দিয়ে বা লুপ দিয়ে একটা ফ্লাই কোনোভাবে ঢুকে গেছে এবং তোমাকে ডিস্টার্ব করছে। তুমি যেটা করতে চাইলা, দরজাটা ওপেন করে ওই ফ্লাইটাকে বের করে দিতে চাইলা, বাট ওইটা তো সলভ হয়েছে, কিন্তু দেখা গেল দরজাটা খোলাতে আরো 10-12টা ফ্লাই ঢুকে গেল। হ্যাঁ, তো এই জিনিসটা হতে পারে একটা পারপাস সার্ভ করার জন্য, বা ধরো একটা বাগ ফিক্স করে টেস্টিং করার ফলশ্রুতিতে রেজাল্ট হিসেবে দেখা গেল ওইখানে তো কিছু চেঞ্জ করা লাগছে, ওই চেঞ্জের কারণে আরো কিছু নতুন বাগ তৈরি হয়েছে, হইতেই পারে এরকম, অস্বাভাবিক কিছু না। এই টাইপের কেসে আমাদের যে কোনো টাইপের বাগ ফিক্স করার পরই একটা রেগুলার টেস্ট করতে হয়। রেগুলার টেস্ট মানে নতুন কোনো টেস্ট কেস না, অলরেডি যে টেস্ট গুলো আমরা করে এসেছি সিস্টেমের উপরে সেই টেস্ট গুলাই আমরা আবার করব, সেটাকে বলে রিগ্রেশন টেস্টিং। এটা যে খুব টাইম লাগে তা না, নতুন কোনো টেস্ট কেস লিখতে হয় না, যেখানে বলা হচ্ছে সাবসেট অফ দ্য অরিজিনাল সেট অফ টেস্ট কেস। আগের যে টেস্ট কেস গুলো বা অরিজিনাল টেস্ট কেস ছিল ওখান থেকে আমরা বিভিন্ন টাইপের টেস্ট করে থাকি। কোর গ্রুপ অফ টেস্ট রিরান অফেন আফটার এনি সিগনিফিক্যান্ট চেঞ্জেস। যে কোনো কারণে যদি চেঞ্জ করা হয়, সেটা হতে পারে বাগ ফিক্স করার কারণে, সেটা হতে পারে মেইনটেনেন্স চলাকালীন ইউজার নতুন একটা রিকোয়ারমেন্ট নিয়ে আসলো, ওইটার কারণে কোনো চেঞ্জ করা লাগছে, যেটাই হোক না কেন কোডে বা ইমপ্লিমেন্টেশনে কোনো চেঞ্জ যদি করা লাগে, তখন আমাদের আরেকবার ফুল টেস্ট না হলেও একটা রিপ্রেজেন্টেটিভ অ্যামাউন্ট অফ টেস্ট চালাতে হয় দেখার জন্য নতুন করে কোনো বাগ তৈরি হয়েছে কিনা। এটাকে কি বলে? রিগ্রেশন টেস্টিং। ঠিক আছে, রিগ্রেশন টেস্টিংটাও বেশ ইম্পর্টেন্ট একটা টেস্টিং অ্যাপ্রোচ। না হলে আমাদের এটা না করলে আসলে অনেক সময় যেটা হয়, আমাদের টেস্টিং এর মেইন গোলটাই মাটি হয়ে যায়। একটা টেস্ট কেস সার্ভ করতে গিয়ে দেখা গেল আরো অনেকগুলো বাগ আমরা তৈরি করে ফেললাম। ঠিক আছে, সো এই জন্য রিগ্রেশন টেস্টিংটা দরকার। আর রিগ্রেশন টেস্টিং নামটা শোনার সাথে সাথে তোমরা অনেক সময় স্মোক টেস্টের কথাও শুনে থাকবা। স্মোক টেস্টিং মানে হচ্ছে কি, এটা ওয়ান টাইপ অফ রিগ্রেশন টেস্টিং, বাট সব টেস্ট কেস নিয়ে এখানে টেস্ট করা হয় না। ধরো তোমার টাইম অনেক কম, তুমি ডিবাগ করছো বা যে কোনো কারণে চেঞ্জ করার পরে কিছু ইম্পর্টেন্ট টেস্ট কেস দিয়ে ফুল সিস্টেমটাকে টেস্ট করবা। ইম্পর্টেন্ট বা সিলেক্টিভ কিছু টেস্ট কেস দিয়ে, যেগুলোতে আসলে ওই ভুলগুলো হওয়ার চান্স থাকে, এগুলো আসলে ডিসকাস করে ঠিক করতে হয় কোনগুলা খুব সিরিয়াস টেস্ট কেস। তো শুধু যদি ওগুলাই টেস্ট করো রিগ্রেশন টেস্টিং এ, সেটাকে বলে স্মোক টেস্ট। স্মোক নামটা আসছে এই কারণে যে এই টাইপের টেস্টিংটা বেসিক্যালি করা হয় খুব ডিটেইল কোনো টেস্টিং এ যাওয়ার আগে। ধরো তোমার সিস্টেমটা, যদি আমি স্মোকের এক্সাম্পল দিয়ে দিই, তুমি কোনো একটা বাসায় আগুন লাগলে ওটার ধারণা তো পাওয়া যায় আগে ধোঁয়া থেকে, তাই না? তুমি তো বাসায় ঢুকে একেবারে আগুনটা দেখে নিশ্চিত হও না, বাইরের থেকে মানুষজন বুঝতে পারে স্মোক দেখে যে হ্যাঁ ওই বাসায় আগুন লেগেছে, বা কোনো একটা ম্যাটেরিয়ালে আগুন লাগলে আমরা বুঝতে পারি যদি ধোঁয়া বের হয় বাইরের থেকে। সো স্মোকের আইডিয়াটা এখান থেকে আসছে, যে আমরা একটা আন্দাজ পাওয়ার চেষ্টা করি স্মোক টেস্টিং এর মাধ্যমে যে অ্যাকচুয়ালি বাগ থাকতে পারে কিনা সিস্টেমে। যেহেতু সব টেস্ট কেস এখানে অ্যাপ্লাই করছি না, সো এখান থেকে একটা আন্দাজ পাওয়া যাবে। ফাইন, যদি আন্দাজ পাওয়া যায়, স্মোক দেখা যায় বা কিছু বাগ ওখান থেকে চলে আসে টেস্টিং এর মাধ্যমে, দেন আমরা প্রয়োজন পড়লে ফার্দার টেস্টিং বা ডিটেইল টেস্টিং এ যেতে পারি। সেটা সিস্টেম টেস্টিং হোক, ফার্দার রিগ্রেশন টেস্টিং হোক, সিকিউরিটি টেস্টিং হোক, হোয়াটএভার। ঠিক আছে, স্মোক টেস্টিংটা একটা রিপ্রেজেন্টেটিভ টেস্টিং, যেখানে আসলে সব টেস্ট কেস আনা হয় না, এ সাবসেট অফ দ্য রিগ্রেশন টেস্ট কেস এখানে ইউজ করা হয়, এটাই বলা হচ্ছে। স্যার তাহলে তো স্মোক টেস্ট তো অলওয়েজ আমাকে কারেক্ট ইনফরমেশনটা দিবে না, কারণ কিছু কিছু বাগ আছে যেগুলা হয়তো স্মোক টেস্টে মানে টেস্টে মানে ব্যর্থ হইতে পারে। হ্যাঁ, রাইট। তো স্মোকের ক্ষেত্রেও তাই, তাই না? দেখা গেল সাইফুল, তুমি কি স্মোক মানে সিগারেট খাও, স্মোক করো? স্যার মাঝে মধ্যে স্যার। আচ্ছা, তো দেখা গেল তুমি জানলা খুলে কি করতেছো, স্মোকিং করতেছো, ওখান থেকে ধোঁয়া আসছে, তো পাশের রিলেটিভ ওটা দেখে ভাবলো হচ্ছে আগুন লাগছে। ঠিক আছে, তো সেটা তো অ্যাকচুয়ালি ফায়ার ইনসিডেন্ট না। তো তুমি যে এক্সাম্পলটা দিলে এক্স্যাক্টলি সেম। ভুল মিনিং বের হইতে পারে স্মোক টেস্ট থেকে, দেন কিছু মিস চলে যেতে পারে, তো যেটাই হোক, বাট আমরা যদি ওই রিপ্রেজেন্টেটিভ টেস্ট কেস গুলা সিলেক্ট করতে পারি ইন্টেলিজেন্টলি, যেগুলা খুব ইম্পর্টেন্ট টেস্ট,
বা কর্নার কেস গুলা, সেই ক্ষেত্রে স্মোক টেস্ট একটা ভালো আন্দাজ বা ভালো এস্টিমেশন দিতে পারে। আদারওয়াইজ এটা যদি উইক টেস্ট কেস নিয়ে কাজ করে খুব একটা লাভ হবে না। আচ্ছা, দেন হচ্ছে আমাদের বেটা টেস্টিং। এটা অনেক সময় দেখা যায় সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের রিলিজ করার পরে লিখে দেয় বেটা ভার্সন। এটা দিয়ে বোঝায় যে এটা ফাইনাল কোনো ভার্সন না, আমরা মোটামুটি কাজটা শেষ করার পর্যায়ে আছি। এই যে এখানে যেটা বলা হচ্ছে অফার অ্যান অ্যাডভান্স পার্শিয়াল অর ফুল ভার্সন, ঠিক আছে? একটা পার্শিয়াল ভার্সন অথবা অনেক কেসে একটা রিলেটিভলি ফুল ভার্সন আমরা হচ্ছে ইউজারদের বা পোটেনশিয়াল ইউজারদের ইউজ করার জন্য ছেড়ে দিই মার্কেটে। কারণ কি? সেই ক্ষেত্রে আমরা ফ্রিতে কিছু টেস্টিং রেজাল্ট পেয়ে যেতে পারি। ফ্রিতেই বলা যায়, কারণ এখানে আমাদের যারা ইউজার তাদেরকে তো আমরা টাকা দিয়ে রাখছি না, তো তারা তাদের মতো করে ইউজ করবে। একটা কথা আছে না, মেনি ম্যান মেনি মাইন্ড। সো এক একজনের টেস্ট করার বা এক একজনের ইউজ করার ইনসাইট তো এক এক রকম হবে। সো এই ক্ষেত্রে দেখা যাবে উল্টাপাল্টা বিভিন্নভাবে ইউজ করতে গিয়ে তারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়বে বা বাগে পড়বে, দেন তারা সেটা হয়তো রিপোর্ট করবে। তো ওইখান থেকে যেটা হবে, ওই বাগগুলা ইজিলি বের হয়ে আসবে এবং পরবর্তীতে ডেভেলপার বা যারাই রেসপন্সিবল পার্সন থাকুক ওগুলাকে ফিক্স করতে পারবে। এটাই হচ্ছে মেইন গোল বেটা টেস্টিং এর। এখন অ্যাডভান্টেজ তো বললামই, লো কস্ট ফ্রি টেস্টিং তোমাকে এনশিওর করছে। অনেক টেস্টারকে তুমি একসাথে পাচ্ছ, মানে ইউজাররা যেহেতু ফ্রি, সো এখানে তাদের মার্কেট প্লেসে প্লে স্টোরে দিয়ে দিলেই তারা হয়তো ডাউনলোড করে ইউজ করা শুরু করবে। আর যদি প্রফেশনাল টেস্টার রাখতাম হয়তো হাতে গোনা কয়েকজনকে রাখা যেত। সো একটা ওয়াইডার পপুলেশনকে আমরা ক্যাপচার করতে পারি। এগুলো অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ বা শর্টকামিং যেটাকে বলা যায় সেটা হচ্ছে ফর্মাল কোনো টেস্টিং তো তারা করবে না, তাই না? এটা তো স্বাভাবিক। সিস্টেমেটিক কোনো টেস্টিং তারা করবে না। অ্যান্ড তারা যখন বাগগুলো রিপোর্ট করবে সেই ক্ষেত্রেও খুব যে ফর্মাল কোনো রিপোর্টিং করবে তাও না, তাদের নিজেদের ভাষায় করবে, যেটা অনেক সময় ডেভেলপারদের বুঝতে হয়তো সমস্যা হইতে পারে। এমন হইতে পারে ওইটা কোনো বাগই না, তাদের ইউজ করার কোনো বা বুঝতে ভুল হয়েছিল, এই জন্য ওইটাকে তারা বাগ হিসাবে রিপোর্ট করছে। তো এগুলো আসলে থাকতেই পারে বেটা টেস্টিং এ, বাট ডিসঅ্যাডভান্টেজের চেয়ে অ্যাডভান্টেজ বেশি। যাদের ওখান থেকে আউটপুট নেয়ার তারা ঠিকই নেবে, ইউজারের ফিডব্যাকটা আসলে গুরুত্বপূর্ণ। সো বেটা টেস্টিংটা মোটামুটি বেশ পপুলার প্রফেশনাল বা কমার্শিয়াল লেভেলে সফটওয়্যার ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে। স্যার এই ক্ষেত্রে ইউজারদের জন্য তো এটা ডিসঅ্যাডভান্টেজ, কারণ তারা সব মানে এইগুলা ফেস করতেছে। ইউজারদের জন্য ডিসঅ্যাডভান্টেজ কেন? স্যার মানে যদি কোনো বাগ টাগ থাকে তাহলে সেটা তো ফেস করতে হবে তাকে। ও আচ্ছা, না এই জন্য যে বেটা কথাটা লেখা থাকে, বেটা ভার্সন, ইউজার ওই বেটা দেখে বুঝতে পারে এখানে আসলে খুব বেশি কিছু এক্সপেক্ট করা উচিত না, তাকে দেওয়াই হয়েছে অনেকটা টেস্ট করার জন্য। ঠিক আছে, যদি তার টেস্ট করে ভালো লাগে সে জানাবে, খারাপ লাগে সেটাও জানাবে, যাতে পরবর্তীতে আরো ভালো করতে পারে। হোটেল রেস্টুরেন্ট খুললেও এরকম কাজ করে, যখন নতুন একটা আইটেম আনে ওইটাকে অনেক ডিসকাউন্ট দিয়ে তারপরে হচ্ছে কি ছেড়ে দেয়, মেনু কার্ডে লেখা থাকে মানে নিউ আইটেম, দেন পাশে ডিসকাউন্ট লেখা থাকে কত টাকা অ্যাকচুয়ালি হওয়া উচিত আর কত টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। তখন তারা টেস্ট করতে আগ্রহী হয় সেই ইউজাররা। খাওয়ার পরে অনেকের ভালো লাগে, অনেকের লাগে না, তখন তারা ওই ফিডব্যাক দেয় যাওয়ার সময় অথবা রিভিউ দেয় এসে পরে। ওই রিভিউ গুলো দেখে পরে কুক বা যারা আছে তারা ইমপ্রুভ করার ট্রাই করে, এবং এটা তো আলটিমেটলি লাভই হয়। যদি ফার রিচিং এসপেক্টে চিন্তা করো, সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গিতে চিন্তা করলে এটা অ্যাকচুয়ালি লাভই হয় এই সিস্টেমটার জন্য। স্যার তাহলে মানে করোনার যে ভ্যাকসিনটা আছে স্যার, এটাও কি তাহলে বেটা টেস্টিং এর ভিতরেই পড়তেছে? করোনার টেস্ট করছে না আগে তো অ্যানিমেলের, সরি করোনা টেস্ট না, ভ্যাকসিন টেস্ট তো আগে অ্যানিমেলের উপরে করছে, ট্রায়াল না দিয়ে কি ডিরেক্ট মানুষের গায়ে দিচ্ছে না? আমাদের বেটা বঙ্গোভ্যাক্স ভার্সন যেটা আছে ওটাও তো এখনো ট্রায়ালে পড়ে আছে, এই জন্যই তো কমার্শিয়াল ইউজে আসতেছে না। বঙ্গোভ্যাক্স চিনো? ওই যে কি জানি ওই কিটার নাম, ওদের ফার্মটার নাম ভুলে গেছি, মানে বাংলাদেশ থেকে যে ভ্যাকসিনটা ট্রায়াল নেওয়া শুরু করতেছে। গ্লোব হ্যাঁ হ্যাঁ, গ্লোব গ্লোব ভ্যাকসিন ফার্মাটিকা। যেটা, হ্যাঁ রাইট। লোক বায়োটেক স্যার। হ্যাঁ ওর কথাই বলতেছি, ওদের কথাই বলছি। ওদেরটা কিন্তু এখন ওই ট্রায়ালেই পড়ে আছে। সো
ট্রায়াল না করে এত বিপুল জনগোষ্ঠীর উপরে নিশ্চয়ই অ্যাপ্লাই করছে না ভ্যাকসিন। ভ্যাকসিন অবশ্যই ট্রায়াল হয়েই আসে। আচ্ছা, সো আজকে আমরা এই পর্যন্ত রাখি, আমাদের আর একটা টেস্টিং বাকি আছে। তো আজকে আর না যাই, সমস্যা নেই, আমাদের আরেকটা ক্লাস লাগবেই, আরো কিছু ছোটখাটো ইনফরমেশন বা নলেজ আমরা নিব।